আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনা সরকার পতনের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে চরম উত্তেজনা। বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যু নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চরম উত্তেজনা চলমান রয়েছে। এই উত্তেজনার মধ্যে গত কয়েকদিন আগে একজন হিন্দু যুবককে ধর্ম অবমাননার দায়ে এলাকাবাসীর পিটিয়ে হত্যা করেছে। এটা নিয়ে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশে যে দ্রুতবাস আছে বা হাই কমিশন আছে, সেখানে ভারতের উগ্র হিন্দুবাদিত্ব যারা লালন করে সেই শ্রেণীর মানুষগুলো আমাদের সেই দ্রুতাবাসের সামনে বিক্ষোভ করেছে, যদিও পুলিশ সেটাকে সামাল দিয়েছে। যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এরকম চলমান অবস্থা বিদ্যমান রয়েছে, সেই অবস্থার মধ্যে এবার পাকিস্তানের একজন রাজনীতিবিদ তিনি ভারতকে হুঁশিয়ারি দিলেন, যে বলল ভারত যদি বাংলাদেশের নজর দেয়, পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়। তো এখানে বলছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ এর এক নেতা ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় বা হামলা করে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ওই মিসাইল এর জবাব দেবে। তার নাম হচ্ছে কামরান সাইদ ওসমানী। তিনি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন বলে এরকম একটা প্রতিবেদন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে ছাপিয়েছে। কামরান সাইদ ওসমানী এক ভিডিওতে বলেছেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে, যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, মনে রাখুন পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয়। ওসমানী বলেন, বাংলাদেশে যদি ভারতে অখণ্ড ভারত চিন্তা ভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। তিনি দাবি করেন, পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটা করবে। তিনি বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। এটা আসলে আমি ওনার সাথে একমত নয়। তিনি প্রস্তাব দিয়ে বলেন, আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট রাখা উচিত। বাংলাদেশে পাকিস্তান আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট হলে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির গতিপথ ব্যাপকভাবে উল্টে যাবে। এই ছিল পুরো ভিডিওটা। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে নতুন করে আবার, সে অবস্থার মধ্যে কখন কি ঘটেছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। তবে আমরা যুদ্ধ চাই না, কিংবা আমরা এরকম উত্তেজনা চাই না। আমরা চাই যে সম্পর্ক স্বাভাবিক হোক। যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না, এটা আমরা সবাই জানি। তো এখন হচ্ছে যে পাকিস্তান আগে আছে, অনেকে হয়তো খুশি হবে, অনেকে হয়তো বা এটা নিয়ে সমালোচনা করবে, 1971 সালকে তারা স্মরণ করবে। তো আসলে এখানে খুশি হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে যে আমি আশা রাখি, কিংবা আমি যতটুকু পরিস্থিতি যাই হোক না কেন, যতটুকু বুঝি যে ভারত কখনো বাংলাদেশে হামলা করবে না। হামলা করার পরে পাকিস্তান কি করবে না করবে সেটা পরের বিষয়, যখন হামলা করবে। তো এখন ভারতে যে কাজটা করতেছে, আসলে এটা তারা বাংলাদেশের যে পরিস্থিতি আছে, কিংবা বাংলাদেশের মধ্যে তারা হস্তক্ষেপ করতেছে। বাংলাদেশে একটা স্বাধীন দেশ, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং কিংবা মারামারি হত্যাকাণ্ড সব দেশে হয়, কোন দেশে হয় না? পৃথিবীর এমন কোনো দেশ পাওয়া যাবে না যেখানে মারামারি হয় না কিংবা হত্যাকাণ্ড হয় না।
তবে এটাকে আমরা সাপোর্ট করি কিংবা প্রমোশন করি, বিষয়টা এরকম না। আমরা চাই যে এটা প্রশাসন কঠোরভাবে হ্যান্ডেল করুক। যারা এই কাজগুলো করেছে, হত্যাকাণ্ডের মতো এরকম কাজ, তাদেরকে শাস্তির আওতায় আনুক। কারণ ধর্ম অবমাননা করা এটা আসলেই কাম্য না। কারণ কোনো ধর্মকেই ছোট করা কিংবা কোনো ধর্মকেই অপমান করা এটা উচিত না। এর জন্য আমাদের রাষ্ট্রীয় আইন আছে, আমাদের রাষ্ট্রীয় আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। কারণ এই যে একটা ছেলে মারা গেল, এর পেছনে বা মেরে ফেলা হলো, এর পিছনে তো যারা যারা ওনাকে পিটায় মারছে তাদেরও পরিবারগুলোর মধ্যে এখন একটা ঝামেলা সৃষ্টি হবে, তাই না? কারণ হয়তো এর মধ্যে কেউ আছে যারা পরিবারের ভার বহন করে। এখন তারা যদি এই হত্যাকাণ্ডের দায় যদি তাদেরকে জেলে নেওয়া হয়, তাহলে এখন হচ্ছে যে এর পরিবারগুলো দেখবো কে? যেহেতু আমাদের একটা ইসলাম আহ, মানে মুসলিম কান্ট্রি, বা যেহেতু আমাদের দেশে কোনো ইসলামিক আইন নাই, সেহেতু আমাদের দেশে ধর্ম অবমাননার যেহেতু আইন আছে, আমাদের আইনের প্রতি সম্মান শ্রদ্ধা রাখা উচিত। এখন দেখেন, বিষয়টা হচ্ছে যে ভারতে কিন্তু এরকম হাজার হাজার মুসলিমদেরকে কিন্তু পিটায় মারা হচ্ছে গরুর মাংস খাওয়ার। আমি এরকমও শুনেছি যে ভারতে একজন বামপন্থী উকিল আছে, তো উনি একটা মুসলিমের আপনার আইন আইনজীবী আর কি, মানে কেস নিয়েছিলেন, যে উনি বলল যে একটা মুসলিমের ঘরে ফ্রিজে গরুর মাংস ছিল, এই ফ্রিজে গরুর মাংস রাখার দায় তাকে পিটাইয়া কলকাতাতে মেরে ফেলে। তারপরে মুসলিম আইনজীবী ওই কেসটা হাতে নেয় এবং যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনে। তারপর বাকিটা কি হয়েছে সেটা তো জানি না। তো আমরা কিন্তু ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। ভারতের প্রশাসন সেটা যতটুকু শাস্তি দেয় না ছেড়ে দেয় সেটা আমরা জানি না। ঠিক আছে, এই যে কয়েকদিন আগে, আমি মুসলিম কি বলবো, কয়েকদিন আগে, 2-3 দিন আগে, আপনার একজন হিন্দু যুবক, নাম হচ্ছে রামচন্দ্র সম্ভবত, যাক আমার নামটা মনে নাই, রামনাথ রামনাথ। তো উনি একজন বাঙালি হিন্দু। উনি গিয়েছিলেন হচ্ছে আপনার আহ কেরালা হচ্ছে কাজের সন্ধানে গিয়েছিলেন। তো তিনি সেখানে বাংলা কথায় বলছেন, এই জন্য তাকে বাঙালি মানে বাংলাদেশি বলে তাকে পিটাই মেরে ফেলাইলো। ঠিক আছে, কলকাতা থেকে সারা ইন্ডিয়াতে এটার সমালোচনা ঝড় উঠছে। একজন হিন্দুকে যে এইভাবে পিটাই মেরে ফেলাইতে পারে, তাহলে তার কাছে মুসলিম তো পান্থা ভাত, তাই না? যাই হোক, এখন আমাদের দেশে যেটা হয়েছে সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই, এবং যারা যারা এই ধরনের জঘন্য কাজে কিংবা পিটায় মারা, হত্যা করা, এই ধরনের কাজের সাথে জড়িত থাকে, তাদেরকে দ্রুত যাতে করে সরকার আইনের আওতায় আনে, আমরা এটা আশা করি। আর ভারতের উচিত না বাংলাদেশের আভ্যন্তরে এরকম করে হস্তক্ষেপ করা, সেটা বাংলাদেশ সরকার দেখবে। আমরা তো ভারতের মধ্যে হাজার হাজার মুসলিমদের পিটায় মেরে ফেলাইতেছে, ঠিক আছে? হাজার হাজার মুসলিমদের কাশ্মীরে প্রায় লক্ষখানিক মুসলিম বিজেপি সরকার মেরে ফেলাইছে। কই আমরা তো প্রতিবাদ করি না, আমরা মনে মনে ঘৃণা করি, হয়তো আমাদের মধ্যে অনেকে এটা জানেও না। ঠিক আছে, তো কাজে এই ধরনের জঘন্যতম হত্যাকাণ্ড কোনোই কাম্য নয়। ঠিক আছে, আমরা যারা মুসলিম আমরা জানি, আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে যে কোনো ধর্মের হোক, সে বলছে একজন নিরপরাধ মানুষ, সে কিন্তু কোনো ধর্মের কথা বলে নাই। তুমি যে অপরাধ করলা, পৃথিবীর সমস্ত মানুষকে যদি তুমি মেরে ফেলতা, তাহলে তোমার সেই পরিমাণ অপরাধই হইতো। তার মানে হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড, পিটাই মানে এটা কখনোই কাম্য নয়। পাশাপাশি ভারতের ও বাংলাদেশের মধ্যে হস্তক্ষেপ করা উচিত না, এটা বাংলাদেশ সরকার দেখবে, বাংলাদেশ প্রশাসন দেখবে। ঠিক আছে, গত কয়েকদিন আগে ভালো একজনকে পিটায় মেরে ফেলাইছে, কই আমাদের বাংলাদেশ থেকে তো আমরা কোনো আওয়াজও তুললাম না। এ হচ্ছে বাংলাদেশ মুসলিমদের অবস্থা আর ভারতের হিন্দুদের অবস্থার মধ্যে আকাশ তল পার্থক্য। ওদের দেশে, আমাদের দেশে একজন হিন্দু কিং যদি কোনো একটা গায়ে টোকা পড়ে, সেটা নিয়ে ওরা পুরো দেশে মাতাল শুরু করে দেয়। আর আমাদের দেশ থেকে আমাদের মতো কুলাঙ্গার যারা আছি, মুসলিম মানে কুলাঙ্গার, ভারতের যদি মুসলিমদের পিটায় মেরে ফেলায়, যা আমরা তা করুক, আমরা বাংলাদেশ থেকে আওয়াজও তুলি না। যারা একটু মুসলমানদের ভালোবাসে, দাড়ি টুপেওয়ালা, তারা যখন এর প্রতিবাদ করে, তখন আমরা ট্যাগ দিই, জঙ্গি নামে ট্যাগ দিই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, আমরা আশা করি দ্রুত এই ধরনের সমস্যাগুলো সমাধান হবে, এবং পাকিস্তানকে আমি ধন্যবাদ দিতে চাই না, ক্রিটিসাইজও করতে চাই না। ঠিক আছে, কারণ যখন যুদ্ধ ভারত আমাদের সাথে লাগাবে কিংবা আমাদের উপর আক্রমণ করবে, তখন পাকিস্তানের ভূমিকা আমরা দেখব, সেটা থেকে আমরা কথা বলবো। কারণ একটা কথা আছে, আওয়াজে পাকিস্তান,
পাকিস্তান নাকি শুধু তারা আওয়াজই করতে পারে, তারা বড় বড় কথা বলতে পারে, কিন্তু কাজের সময় সেটা করে দেখাতে পারে না। যখন ভারত আমাদের উপর যদি কখনো হামলা করে, সে তখন যদি পাকিস্তান আমাদের হেল্প করে, ভারতকে যদি তারা মোকাবেলা করতে পারে, আমাদেরকে ভারত থেকে যদি সেভ করতে পারে, তাহলে বুঝুন যে পাকিস্তান ঠিক আছে, আমাদের ভাই আমাদের পাশে আছে, তাই না? তো এখন এটার জন্য অনেকে হয়তো বা খুশি হবেন, আবার অনেকে হয়তো বা ক্রিটিসাইজ করবেন। এই ধরনের সমালোচনা বা আলোচনার মধ্যে আমরা না গেলাম। প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের একটা আহ, সম্পর্ক থাকে, সেই সম্পর্ক যেটা ধরছে। যদিও ৭১-এ পাকিস্তান আমাদের উপর যে নারকীয় কর্মকাণ্ড চালাইছে, সেটা আমরা সারা জীবনে বলবো না। তো যাক, এই ছিল আসলে পাকিস্তান বাংলাদেশকে সাহায্যের জন্য এই ধরনের কথাবার্তা বলছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।